স্কুল ছুটি হতে আর মাত্র ১০ মিনিট বাকি। মুহূর্তেই মৃত্যু এলো যেন আকাশ ভেঙে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হলো প্রশিক্ষণ বিমান। চারদিকে নিস্তব্ধতা, ছুটোছুটি। আগুনে ঝলসে গেল স্কুলের মাঠ, পুড়ে ছাই হয়ে গেল ছোট ছোট কণ্ঠের হাসি। চারদিকে শোকের মাতম। কোনো ভাষাই যেন যথেষ্ট নয় এমন বেদনা বোঝাতে। এই ভয়াবহ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে শোক। মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কাঁদছে বাংলাদেশ। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। আর এ বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল মোহাম্মদ সোহেল রানা, অবসরপ্রাপ্ত সেনা পাইলট, এবং মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত অন্তত ২০, আহত ও দগ্ধ ১৫০ শতাধিক, বেশিরভাগই শিক্ষার্থী। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। আহত স্বজনদের আর্তনাদে ভারী চারপাশ, সন্তানের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি। অধিকাংশের শ্বাসনালী পুড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার আশঙ্কা। পিয়ার পদ্ধতি চালু হলে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, শঙ্কা তারেক রহমানের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। ১০ লাখের পর চলতি অর্থ বছর শহীদ পরিবার পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন উপদেষ্টা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল রানা, আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনা। আজকে আমাদের বাংলাদেশের জন্য, পুরো জাতির জন্য অত্যন্ত বেদনাতুর একটি দিন, এবং এই বেদনাকে প্রাসঙ্গিক করে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে শোক ঘোষণা করা হোক কিংবা আমরা যতই নিজেরা আত্মহননে কিংবা গ্লানিতে ভুগি না কেন, যে মানুষগুলো, যে শিশুগুলো চলে গেছে তাদের কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো না। তারপরেও প্রশ্ন থেকে যায় যে এরকম দুর্ঘটনাগুলো কেন ঘটে যায়, এবং ঘটার পর আসলে যে ব্যবস্থাপনা কিংবা যেভাবে করে কার্যক্রমগুলো চলে সেগুলো আসলে সঠিকভাবে হচ্ছে কিনা। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যে দুর্ঘটনাটি হয়েছে সেটি নিয়ে নানা রকম ব্যাখ্যা বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্নভাবে দিচ্ছেন। আপনি একজন পাইলট, একই সাথে আপনি ইনস্ট্রাক্টর, দীর্ঘদিন ধরে আপনি এই লাইনে কাজ করছেন, আপনি সেনা পাইলট ছিলেন। এই বিমানটি দুর্ঘটনায় পড়ার পেছনে আসলে কি কারণ থাকতে পারে বলে মনে করছেন? প্রথমেই ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। এবং শুরুতেই আমি আসলে চরমভাবে শোকে আচ্ছন্ন। কারণ যেই পাইলট ইন্তেকাল করেছে সে আমারই ক্যাডেট কলেজের, হয়তো ৩০ বছরের গ্যাপ, কিন্তু তার কথা আমার মনে হচ্ছে যে সে আমারই সহকর্মী। আর এর পাশাপাশি যেই শিশুরা প্রাণ হারিয়েছে, হঠাৎ করেই তারা স্কুলে ছিল, হঠাৎ করেই মৃত্যু এসে তাদেরকে গ্রাস করেছে, এ ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখছি এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কখনো হবে না। আজকের আলোচনা থেকে হোক বা আমাদের আলোচনা থেকে হোক, এই সমস্ত কথাগুলো যেন বের হয়ে আসে। দেখুন, যে কোনো দুর্ঘটনা হলে প্রথমেই আমরা কারণ খুঁজি, কিন্তু আমরা সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো বিমান দুর্ঘটনা হলে কোনো ধরনের প্রিম্যাচিওর মন্তব্য করাটা ঠিক না। এতে সংগঠন বা নিহতের পরিবার বা অনেক ধরনের মানুষের এতে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং রিপোর্টের জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে ঠিক বলেছেন, একজন সেনা পাইলট হিসাবে বা একজন প্রশিক্ষক হিসাবে আমি ঘটনাটা কোন দৃষ্টিকোণ থেকে দেখছি। দেখুন, একজন পাইলট যখন একটা বিমান হাতে নেয়, তখন কিন্তু এটি যে ইঞ্জিনিয়ার আছেন বা টেকনিশিয়ান আছেন, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এটা চেক করে ওকে করার পরেই এটা এয়ারক্রাফটটা পাইলটের হাতে দেওয়া হয়। এবং পাইলট এটা যখন টেক অফ করেন তার আগে অনেক ধরনের টেস্ট করেন। সুতরাং আমরা ধরে নিতে পারি উনি একজন নিখুঁত বিমানকে নিয়েই উনি আকাশে টেক করেছেন। বাট তারপরেও এ ধরনের দুর্ঘটনাগুলো ঘটে যায় আমাদের দেশে। গত কয়েক বছরে আমরা এরকম অনেকগুলো প্রশিক্ষণ বিমানের ইতিহাস শুনেছি। তো সেগুলো দিকে দৃষ্টি রেখে যদি বলা যায়, আমার কাছে মনে হয়েছে যান্ত্রিক ত্রুটির একটা সমূহ সম্ভাবনা রয়েছে। আমি যেটুকু আইএসপির থেকে জেনেছি এবং অন্যান্য পাইলটদের সঙ্গে কথা বলেই যেটা জেনেছি, যে এয়ারক্রাফটে ডিফেক্ট আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গেই পাইলট সেটি এয়ারপোর্টের দিকে নিয়ে আসার চেষ্টা করেন
এবং শেষ মুহূর্তে এটি ল্যান্ডিংয়ের কিছু জাস্ট কয়েক সেকেন্ড আগে এয়ারক্রাফটটি ধ্বংস হয়, জাস্ট ল্যান্ডিংয়ের কিছুক্ষণ আগে। আমি কি ধরনের যান্ত্রিক ত্রুটি হয় এটা বলা যায় না। ভাষ্য অনুযায়ী ফ্লাই করেছিল হচ্ছে 1টা 6 মিনিটে এবং ক্রাশ করে হচ্ছে 1টা 18 মিনিট, অর্থাৎ 12 মিনিটের গ্যাপে এটি আসলে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, মানে খুব কম সময়, কারণ এটা দ্রুতগতির বিমান। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই সমস্ত দ্রুতগতির বিমানে যখন ইঞ্জিনের ফল্ট দেখা দেয় বা ইঞ্জিন যদি কাজ না করে, এটা একটা স্টোনের মতো পড়ে যায়। সো সেই মুহূর্তে অন্যান্য বিমানগুলো যেমন গ্লাইড করে নামে, এটা গ্লাইড করতে পারে না। তো পাইলট সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন এটা রানওয়ের উপর নিয়ে আসার জন্য, যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তবে উনি ব্যর্থ হয়েছেন এবং উনি নিজের জীবনও তাকে দিতে হয়েছে এই দুর্ঘটনার কারণে। তিনি কি ইভাকুয়েট করার সুযোগ ছিল? আমি শুনেছি যে উনি ইভাকুয়েট করেছেন এবং করেছিলেন, কিন্তু উনি এতটাই আহত হয়েছিলেন যে তাকে মুমূর্ষ অবস্থায় আইসিইউতে নেওয়া হয়, বাট আইসিইউতে না কিছুক্ষণ পরেই উনি ইন্তেকাল করেন। তো আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে এটার পেছনে যান্ত্রিক ত্রুটি হয়তো কাজ করেছে, আর বাকিটা ভবিষ্যতে হয়তো আলোচনা করে। আপনার কাছে আমি আবার আসবো, আজকে আমাদের সময় একটু স্বল্পতা আছে, এই জন্য ছোট ছোট করে আমরা প্রশ্ন করতে চাই, উত্তরটাও ছোট করেছি। কামাল ভাই, এই বিমান বাহিনীর এই F7 যে মডেলটি, সেটি মূলত চাইনিজ একটি মডেল এবং এটি বিজিআই বলা হচ্ছে, বিজিআই মানে ইমপ্রুভড ভার্সন। এই বিমানটি আসলে আমাদের এখানে 2011 সালে 16টি বিমান সরবরাহ করার চুক্তি করে 2013 সাল নাগাদ এগুলো সম্পন্ন করা হয় ডেলিভারি, এবং এরপর কিন্তু চায়না এই বিমানের উৎপাদন বন্ধ করে দিয়েছে, এরকম একটি কথা আমরা জেনেছি বিভিন্ন গণমাধ্যমে। সেই বিমানটি প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হচ্ছিল এবং একই ধরনের বিমান 2018 থেকে 2025-এর মধ্যে এই নিয়ে তৃতীয়বার প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হতে গিয়ে বিধ্বস্ত হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বিষয়টা খুব পরিষ্কার। একদিকে জুলাইকে আমরা অভিশপ্ত বলি, আবার কি দুর্ভাগ্য এই জুলাইতেই মৃত্যু আমাদের ক্লাসরুমেও ঢুকে যায়। ওই ক্ষেত্রে শোকের একটা মাইলস্টোন হয়েছে, মাইলস্টোন কলেজে মৃত্যুর একটা মাইলস্টোন হয়েছে। আপনি এত সুন্দর করে বিষয়টা এনেছেন, আপনি নিশ্চয়ই নিজেও আবেগপ্রবণ আজকের দিনের এই ঘটনার জন্য। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, এ তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা তো মানুষ, বড় কষ্টদায়ক এক একটা তথ্য। এই ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে, এটাই যে প্রথম তা কিন্তু নয়, কিন্তু এবার একটার মাত্রাগত ভিন্নতা আছে ব্যাপক। এর আগে কোনো ঘটনায় এত সিভিল লোকের মৃত্যু হয়নি, এইগুলো একটা দিক। আবার তো জাহাজ, যে কোনো জাহাজে হোক, ওটা উড়োজাহাজ হোক আর পানির জাহাজ হোক, অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত পেশাদারিত্বের বিষয়। বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদারিত্ব বা প্রশিক্ষণ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের সেনাবাহিনীতে যে এভিয়েশন আছে, যার অত্যন্ত শরিকজন কর্নেল রানা, তারা অত্যন্ত দক্ষ। ওই ক্ষেত্রে দক্ষতা বা প্রশিক্ষণ নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। তো যে প্রশ্নটা এসেছে, আন্তর্জাতিকভাবে তো কিছু প্রটোকল আছে যে প্রশিক্ষণ কোথায়, কতটুকু সীমানায়, কোন ধরনের এলাকায় হবে। আমরা যেটা গড়পড়তা জানি সাধারণ কাণ্ডজ্ঞানে যতটুকু, যে লোকালয় যেখানে খুব জনগুরুত্বপূর্ণ, জনসংখ্যা বেশি, অর্থাৎ আরবান এরিয়া যেটাকে আমরা বলি, ওইসব এলাকায় সাধারণত এই ধরনের প্রশিক্ষণ হয় না, সেটা আমরা ভাষা জানি। তো বাংলাদেশে সম্ভবত 10-11টা এয়ারবেজ আছে, সংখ্যায় গুনলে হয়, প্রশিক্ষণ হয় 7-8টাতে। এগুলোর সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। এই প্রশ্নটা কখন ওঠে? যখন একটা দুর্ঘটনা ঘটে। এর আগেও কিন্তু বিমান দুর্ঘটনা এই ধরনের ঘটেছে, পাট খেতে পড়েছে, ধান খেতে পড়েছে। তো যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ কম ছিল বা প্রাণহানি কম ছিল, কারণে আলোচনা ওইভাবে হয়নি, কিন্তু এই পয়েন্টসগুলো কিন্তু সামনে এসেছে তখন। এবারেরটা যেহেতু একটু ভিন্ন মাত্রায়, মনে হয় নতুন করে আলোচনার দরকার আছে যে আমরা ওই প্রটোকলগুলো মানছি কিনা, বা আমাদের এয়ারবেসগুলোকে আরও কার্যকর করা যায় কিনা, সক্ষমতা বাড়ানো যায় কিনা। অর্থাৎ আমাদের বাহিনী নিয়ে কিন্তু সমস্যা নেই, প্রশিক্ষণ নিয়ে সমস্যা নেই, সমস্যা হয়ে গেছে আমাদের এয়ারবেসগুলোর সক্ষমতা নিয়ে বা সীমানা নিয়ে বা লোকেশান নিয়ে। আমরা কিছু যন্ত্রণায় অবশ্যই আছি, ভৌগোলিক যন্ত্রণা। আপনি যদি যশোর ধরেন তাহলে খুব কাছেই ভারত, আপনি যদি কক্সবাজার ধরেন খুব কাছেই মিয়ানমার। অর্থাৎ আমরা চাইলেও কিন্তু খুব কিছু একটা করতে পারি না, কিন্তু তারপরেও যতটুকু আছে, আমাদের কিন্তু একটি সামরিক বিমানবন্দরও আছে এই ঢাকায়, তেজগাঁয়ে। এই বিমানবন্দরকেও আরও কার্যকর করা যায় কিনা, এতটুকু সীমানা লোকালয়ের মধ্যে।
সেটিও লোকালয়ের মধ্যে। তো প্রশিক্ষণের মধ্যেও ভাগ আছে, কারিগরি প্রশিক্ষণ আছে, একাডেমিক প্রশিক্ষণ আছে, চাইলে অবশ্যই সম্ভব। তো সেই ক্ষেত্রে সম্ভবত বিনিয়োগের প্রশ্ন আছে, অর্থাৎ অর্থনৈতিক বিষয় আছে। তো এই ক্ষেত্রে তো আরেকটি প্রশ্ন এখন সামনে এসে গেছে, দিনভর যে তথ্যটা ঘুরেছে যে যান্ত্রিক ত্রুটি বা কারিগরি ত্রুটির কথা, আপনার প্রশ্নের দিকে যেতে হয় যে আমাদের আরও বাদ বাকি যেই বিমানগুলো আছে ওগুলোর কি অবস্থা, ওগুলো তো কোনো ত্রুটি আছে কিনা। তো সেটা যদি অবশ্যই একটা ম্যাসিভ ইনভেস্টিগেশন হয়, গোপন থাকার কথা নয়। আমরা সাধারণত কি দেখি, বিমান অনেক বড় বিষয়, মহল্লায় যে সিএনজি অটোরিকশা সেটাও যখন মালিক হ্যান্ডওভার করে ড্রাইভারের কাছে, চাবি দেয় এবং ফিটনেস আছে কিনা তাকে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, ওই ড্রাইভার কে দেয়। তো বিমানের বিষয়টা তো আরও বিশাল, পাইলট নিশ্চয়ই বুঝে শুনে নিয়েছেন। তো আজকের ঘটনায় আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে, যে তিনি সর্বান্তকরণের চেষ্টা করেছেন। সাথে যেটা যোগ হয়েছে দুঃখজনকভাবে, সময়টা খারাপ, বিশেষ করে রাজনৈতিক কারণে। দিনভর আপনিও জানেন প্রচুর কিন্তু গুজব রটিয়েছে, প্রচুর। গণমাধ্যম ওই জায়গায় অত্যন্ত সক্ষমতারও পরিচয় দিয়েছে এবার, এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। সেনাবাহিনীকে জড়িয়েও কথা হয়েছে আজকে, যে সেনাবাহিনী কোথায় কোথায় গায়ে হাত তুলছে কার, কিছু ফুটেজও কিন্তু ছড়ানো হয়েছে। তো গণমাধ্যম খুব সতর্ক থেকেছে আজকে এই বিষয়ে। আর সর্বশেষ যেটা আমরা দেখলাম, হাসপাতালে এই ধরনের চিকিৎসায় রক্ত প্রয়োজন, কিন্তু রক্ত প্রয়োজন বলে মানুষকে হাসপাতালের দিকে ডেকে নিয়ে যাওয়া, ওখানেও একটা ছোট্ট দুষ্টামি ছিল। আবার রাজনৈতিক দলগুলোরও বোঝা উচিত এই সময়টায় অন্তত এই ধরনের ঘটনায় সমবেদনা জানাতে পারেন, দোয়াও করতে পারেন, শুভকামনা তো আছেই, কিন্তু অন্তত রাজনীতি করা, ওখানে গিয়ে শো আপ করা, এটা বোধহয় খুব একটা বাঞ্ছনীয় নয়। যে কারণে একজন ডাক্তার, সম্ভবত ওনার নাম ডাক্তার মারুফ, তিনি শেষ বেলায় বলতে বাধ্য হয়েছেন যে না, রক্তের কথা যেভাবে ছড়ানো হয়েছে আজকে ওই রকম রক্তের দরকার নেই, আগামীকাল থেকে শুরু হবে। তাও সেটা তিনি জানাতে জানাতে দিন শেষ হয়ে গেছে। তো আজকে যারা ওখানে গিয়ে জড়ো হয়েছে তারা কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করেছে। আবার উদ্ধার কাজেও, এই ধরনের উদ্ধার কাজে, যেহেতু শুরুতে আমি বলেছি এটা টেকনিক্যাল বিষয়, পেশাদারিত্বের বিষয়, ওখানে জনসাধারণের খুব উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখার সুযোগ নেই। কিন্তু এরপরও আমরা তাদেরকে উৎসুক জনতা নামে একটা শব্দ দিয়ে চিহ্নিত করি। তো এই নিয়ে উৎসুক হওয়ারও কিন্তু খুব কিছু নেই। তারা ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি করেছে উদ্ধারের সময়ও। হাসপাতালে আবার আমাদের কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেটা করেছেন সেটাও শেষ পর্যন্ত কিন্তু ভালোর দিকে যায়নি। তবু তাদের মধ্যে একটা বোধে এসেছে। আমরা শেষ বেলায় যেটা শুনেছি যে তারা তাদের কর্মীদেরকে সরিয়ে নিয়েছেন, এটাও একটু অন্তত শেষ বেলায় হলো ভালো খবর। আবার দিনের মধ্যভাগে আজকে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ না হলেও রাজনৈতিক দলগুলো একটা মোটামুটি, মন্দের ভালো হলেও সহনশীলতার পরিচয় দিয়েছে দিন শেষে। আর গণমাধ্যম তো দিয়েছেই। সেই সাথে আমাদের ডাক্তারদের কথাও কিন্তু আজকে খুব উল্লেখ করতে হয়। সিএমএস, আশপাশের হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় ডাক্তারদের যে পরিশ্রমটা গেছে আজকে দিনভর, সেটা উল্লেখ করতে হয়। আর সেই ক্ষেত্রে সেনাবাহিনীও যেভাবে এগিয়ে এসেছে, বিমান বাহিনী, আমাদের ফায়ার ব্রিগেড, বিভিন্ন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, সেটা আমরা আমাদের দিনের পর্যবেক্ষণে খেয়াল করেছি। জি, জনাব মাসুদ কামাল, মোস্তফা কামাল, আপনাকে ধন্যবাদ। কর্নেল মোহাম্মদ সোহেল রানা, আপনাকে যেটা জানতে চাই আমি, যেটি কামাল ভাইকে আমি প্রশ্ন করেছিলাম, যে একই মডেলের বিমান 2008 থেকে 2025, এর মধ্যে 2008 সালে হচ্ছে আপনার একটি দুর্ঘটনা হয়, এবং তারপরে হচ্ছে 18 সালে, এবং এরপর হচ্ছে 25 সালে, এবং এই বিমানই এখনও বাংলাদেশ বিমান বাহিনীর কাছে আরও বোধহয় 35টার মতো এয়ারক্রাফট আছে। তো এই বিমানটি নিয়ে কি কোনো ধরনের শঙ্কা প্রকাশের সুযোগ আছে কিনা? আমি ব্যাপারটা ওইভাবে দেখি না, বাট এটার এক্সপ্লেনেশন আমি অন্যভাবে করতে চাই। 2012-13 সালের দিকে যখন কেনা হয় তখন আর্থিক দিক বিবেচনা করি, এবং সে আমলে যেটা বেস্ট এয়ারক্রাফট সেটাই হয়তো কেনা হয়েছে, আমরা সেটা বেশিভাবে নিতে পারি। কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে টেকনোলজি কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। এটা মোবাইল টেকনোলজি বলেন, কম্পিউটার বলেন, বা বিমানে সবচেয়ে বেশি টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। এবং এখন অনেক ধরনের সেফ ইঞ্জিন বা সেফ অ্যাভিনিক্স বা সেফটি মেনটেন করে অনেক ধরনের এয়ারক্রাফটগুলো কিন্তু বানানো হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছি যে এই ধরনের বিমান 2012-13 পরে কিন্তু আর প্রকিউর করা হয়নি। একটা দেশের সামরিক সক্ষমতা বাড়াতে হলে কিন্তু আপনাকে
এই ব্যাপারে ইনভেস্ট করতে হবে, আপনাদেরকে ক্রমাগতভাবে এটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর সঙ্গে পরিস্থিতির সঙ্গে এবং সময়ের সাথে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কিন্তু সে ধরনের পদক্ষেপ না হলে সেটা হতেও পারে যে অর্থনৈতিক একটা বড় কারণ, কোভিডের কারণে আমাদের হঠাৎ করে রিসেশন হয়েছিল, সেটাও কারণ হতে পারে। তবে আমি সবসময় মনে করি যে আধুনিকতার সাথে মিলিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যে সমস্ত বিমানগুলো আছে এগুলো 2012 সালে কেনা হয়েছে এবং এটা বাংলাদেশের জন্যই স্পেশালি বানানো হয়েছে, সেই জন্য এটার নাম বিজি দেওয়া হয়েছিল। এবং এর যেই অ্যাভিওনিক্স এবং এটার যে আর্মামেন্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্পেশালি যুক্ত করা হয়েছিল। তবে এখন সময় এসছে যে এর চেয়ে আরও আধুনিক, অত্যাধুনিক বিমান সংযোজন করানোর জন্য, যেখানে কখনো গাফিলতি করা যাবে না, অখণ্ডতা বা সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন, ইকুইপমেন্ট প্রয়োজন, সে সমস্ত ব্যাপারে কিন্তু আপনার কম্প্রোমাইজ করা যাবে না। আমাদেরকে চাইনিজ বিমানের পাশাপাশি ইউরোপিয়ান বা আমেরিকান যে সমস্ত আধুনিক বিমান আছে সে সমস্ত বিমানের দিকেও কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে। 2000 সালের আগে MiG-29 কেনা হয়েছিল কিছু। হ্যাঁ, সেটাও 2000 সালের আগে, 27 বছর আগে, MiG-29 27 বছর আগে। তো আপনি ভালো করেই খেয়াল করছেন যে আমাদের দেশে ডিফেন্স প্রকিউরমেন্ট কিন্তু সেভাবে হয়নি। জি, আপনি যেহেতু এই বিষয়টি নিয়ে আলাপ করলেন আর কামাল ভাইও গুজবের বিষয়ে একটা কথা বললেন, তো আমরা আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতেই মূলত গুজবগুলো ছড়ায়, তো যদিও গুজব নিয়ে আলাপ করাটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু মানুষকে মোটিভেট করে তাহলে একটা সতর্ক থাকা এবং উত্তরটা খুব জরুরি। যেমন অনেকে এক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করছেন যে আবার বোধহয় নতুন করে প্রকিউরমেন্ট করার জন্য এরকম একটি ঘটনা ঘটানো হয়েছে, মানে তাদের ধারণা অনুযায়ী এরকম দুর্ঘটনাটি সাজানো এবং এখন নতুন করে আবার এই বিমান পুরনো হয়ে গেছে, নতুন বিমান আনতে হবে, প্রকিউরমেন্ট করা হবে, সেখানে দুর্নীতি করা হবে, সরকার দুর্নীতি করবে, এই ধরনের কথাবার্তা ছড়ানো হচ্ছে। না, এটা নির্মম একটা গুজব। যে কোনো এটা নিশ্চয়ই পাইলটের জন্য এবং যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য এটা খুবই নির্মম একটা আচরণ হবে। আমি এটা একদমই প্রতিবাদ করি। আমি যতটুকু জানি যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিমানের প্রকিউরমেন্টের একটা ব্যবস্থা চলছে। আপনি হয়তো পার্শ্ববর্তী দেশ এবং অনেক দেশে দেখবেন যে হঠাৎ করেই আপনি পকেটে টাকা নিয়ে মার্কেটে যাবেন, এয়ারক্রাফট নিয়ে চলে আসবেন, সেরকম না। আপনাকে দীর্ঘমেয়াদী এই বিমান কতটুকু সাপোর্ট দিবে, আপনি স্পেয়ার পার্টস কীরকম পাবেন, আপনি এটার মেনটেন্যান্স সাপোর্ট কীরকম পাবেন, আর্মামেন্টস কী ধরনের হবে, এবং ক্রাইসিস মুহূর্তে আপনি কী ধরনের সাহায্য পাবেন, অনেক কিছু চিন্তাভাবনা করি কিন্তু একটা প্রকিউরমেন্ট করা হয়। এবং আমি যতদূর জানি যে এটা দীর্ঘদিন ধরে এই প্রকিউরমেন্টের চেষ্টা চলছে এবং সম্ভবত ফ্রান্সের রাফালে চিন্তা করা হয়েছে, ব্রিটিশ কিছু ফাইটার পাইলটের কথা, এয়ারক্রাফটের কথা চিন্তা করা হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে এটা হয়তো দীর্ঘমেয়াদী একটা দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে গিয়েছিল। বাট আজকের ঘটনায় আমি দৃঢ়ভাবে দাবি জানাবো সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে যে আমাদেরকে এই দিকে নজর দিতে হবে এবং আধুনিক যে টেকনোলজি আছে, টেকনোলজির সঙ্গে মিল রেখে আমাদের প্রকিউরমেন্টটা করতে হবে, ভবিষ্যতের কথা চিন্তা করে। ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আরেকটা প্রশ্ন নিয়ে আসবো কামাল ভাই। আপনি ডাক্তারদের কথা বলছিলেন, গুজব এবং ডাক্তার নিয়ে আমার আরেকটি প্রশ্ন আছে। হঠাৎ করে দেখলাম সন্ধ্যার পর থেকে গুজব ছড়াচ্ছে সামন্তলাল কোথায়, তাকে এই সময় ফিরিয়ে আনা উচিত এবং তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এরকম একটি মন্তব্য এসছে এবং বলা হচ্ছে তিনি বাংলাদেশের বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা। সেই জায়গা থেকে সামন্তলাল কি আসলে সরকারি তাকে আনছেন না, নাকি তিনি কোথায় আসলে? আমাদের চর্চাটা এমন জায়গায় চলে গেছে, হয়তো অনিবার্য কারণেই। দিনের মধ্যভাগে শুরু হলো যে গোপালগঞ্জের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনা হলো। এগুলো দুঃখজনক, কিন্তু মৃত্যু নিয়ে তামাশা চলে না, মৃত্যু নিয়ে এ ধরনের রাজনীতি চলে না। ডাক্তার সামন্তলালের কথা যদি চিকিৎসার প্রশ্নে কেউ স্মরণ করে থাকেন, অবশ্যই ইতিবাচক দিক, কিন্তু যদি একটা হাইপ তোলা, একটা দুষ্টামি করা উদ্দেশ্য হয়ে থাকে, অবশ্যই নিন্দনীয়। এটা করতে করতে গিয়ে আমরা মূল বিষয় থেকে কিন্তু হারিয়ে যাচ্ছি। যেখানে ফোকাস করা দরকার ওখানে না থেকে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। কর্নেল রানা যেই বিষয়টা বললেন, অত্যন্ত নিজের অভিজ্ঞতার জায়গা থেকে বললেন। তিনি বিশেষ করে কারিগরি দিকটা বলেছেন। আমি আবারও উল্লেখ করতে চাই স্থাপনাগত দিকটা। আমরা চেষ্টা করতে পারি কিনা বা আলোচনায় আনতে পারি কিনা সরকারের শীর্ষ মহলের কাছে যে আমাদের যশোর, বগুড়া বা কক্সবাজার এতটুকু সীমানার মধ্যে আরও কার্যকর কি করা যায়। অবশ্যই চাইলে খুবই অসম্ভব হবে না, হয়তো কষ্টকর হবে। আর আমাদের একটা মানসিকতা হয়ে গেছে, কবরস্থানের জন্য পর্যন্ত আমরা ঢাকার দিকে আসতে চাই। আপনার বন্দর হচ্ছে চট্টগ্রাম, বন্দর হচ্ছে মংলা, কিন্তু বন্দরের যাবতীয় কাজ ঢাকায়।
আপনি যদি পল্লী উন্নয়ন বা সমবায়ের কথা বলেন তাহলে আপনি ভাববেন বগুড়ার কথা অথবা কুমিল্লার কথা, কিন্তু আপনার ভাবতে হয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের কথা। তো এই যে একটা আমাদের এটা অনেকটা বাতিকের মতো বা চর্চার মতো, আমরা একটু বিস্তারিত না হলেও অন্তত প্রশিক্ষণের অংশটুকু একটু ডিসেন্ট্রালাইজ করা যায় কিনা, তাতে আমাদের শুধু অর্থনৈতিক বোধহয় একটু বরাদ্দের বিষয় আছে, যান্ত্রিক তো বোধহয় সম্ভবত খুব বরাদ্দ দরকার নাই, যা আছে তা দিয়ে চলতে পারে, এই আলোচনাগুলো সামনে আসতে পারে। কিন্তু আমি সন্ধ্যার পর দেখলাম আরও গুজব রটেছে, যেটা পরিকল্পিত ছিল, ঘটানো হয়েছে। তো আমাদের এই সময়ে রাজনৈতিক দলগুলোর একটা বিশাল দায়িত্ব আছে, আশা করি তারা ওই দায়িত্ব পালন করবেন। সরকারের দিক থেকে আরো বেশি করে দায়িত্ব লেফটেন্যান্ট আছে। সাগরের পরিবারের জন্য এটা কতটা বেদনার, এবং একই সাথে যে শিশুগুলো জি, এখানে মারা গেছেন তাদের অভিভাবকের মনে এটা আসলে কি পরিমাণ প্রভাব ফেলবে? সেটা তারা বোধহয় ভাষায়ও প্রকাশ করতে পারছেন না, কারণ মৃত্যু নিয়ে মশকরা করা, ওই নিয়ে রাজনীতি করা, ভিন্ন কিছু হাইপ তোলা, এটা আমরা নানান কিছু নিয়ে করি। এই ঘটনাকে, উত্তরার এই ঘটনাকে অবশ্যই একটা শাহবাগের ঘটনা বা মতিঝিল শাপলা চত্বরের ঘটনা ভাবাটা ঠিক হবে না। এটা বেদনার বিষয়, যে কারোর জন্য বেদনার। একদিকে দেশের ভাবমূর্তির প্রশ্ন কিন্তু এখানে আছে, এই সংবাদটা সারা বিশ্বে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ সংবাদ। ক্ষেত্র কয়েকদিন আগে তো ভারতেও একটা যাত্রীবাহী বিমানই ক্র্যাশ করলো জি। আসলে, এবং গত কয়েক বছরে বোধহয় বিমান ক্র্যাশটা একটু বেড়ে গেছে কোনো কারণে। আমাদের এখানে আরও সমস্যা আছে, আপনি বোধহয় স্মরণ করে দেখবেন, কর্নেল রানা আরও ভালো জানবেন, মাঝে মধ্যে আমাদের বিমানগুলো পাখির গোলমালের শিকারও হয়। শুনতে আমরা হাসি যে পাখি গোলমাল করতে পারে। পাখি কেমন গোলমাল করতে পারে, আপনি যদি ঢাকা যেই বিমানবন্দর আছে, আন্তর্জাতিক বিমানবন্দর, ওখানে যান, অথবা আমাদের সামরিক যে বিমানবন্দরটা আছে ওখানে গিয়েও যদি কিছুক্ষণ ধীরস্থিরভাবে খেয়াল করেন, দেখবেন যে পাখির বোধহয় এক রাজ্য। এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই যে এত জায়গা থাকতে ঢাকাও কিন্তু ফাঁকা অনেকটা, পাখি আমরা কোথাও দেখি না, পাঠ্যপুস্তকে দেখি, টেলিভিশনের স্ক্রিনে দেখি, কিন্তু ওই কয়েকটা জায়গায় গেলে প্রচুর পাখি। না, এর একটা কারণ হতে পারে আশপাশে তো সব আবাসিক, গাছপালা নেই, হতে পারে, এয়ারপোর্টে খালি এলাকা এটাও পেয়েছে, আলোচনায় চার আসা পাঁচটা। উচিত। এই গুজব যারা রটান তারা অন্তত এতগুলোর মৃত্যুর কথা বিবেচনা করে, গত জুলাই মাসেও কিন্তু তারা কান্নার মধ্যেই ছিলেন, জি। কোনো না কোনোভাবে কেঁদেছেন, কেউ না কেউ কেঁদেছেন। এই জুলাইও আমাদের কাঁদতে হচ্ছে, নতুন করে কাঁদতে হচ্ছে, মৃত্যুটা ক্লাসরুমে ঢুকে যাচ্ছে। এটা যে কত বড় বেদনার, অন্তত ওই মা বাবাদের জন্য কত কষ্টের, কত নির্মমতার, এটা একটু যদি বিবেচনা করেন মানুষ হয়ে থাকলে, অন্তত এই গুজব অথবা বাড়তি কথা সমালোচনা করা, তো সমালোচকরা সমালোচনা করবেন, এটা তাদের হয়তো বা অনেকটা মজ্জাগত, কিন্তু সব কিছু নিয়ে সমালোচনাও খাটে না। এতক্ষণ আমরা যে আলোচনাটুকু করলাম, কর্নেল রানা তার অভিজ্ঞতা থেকে বলেছেন, আমার তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, আমার তো গুনে গুনে শব্দ উচ্চারণ করতে হয় যে কোনো বাড়তি কথা আসে কিনা, কোনো বাড়তি শব্দ আসে কিনা। তদন্তের আগে এই নিয়ে যদিও বলা হয় যে কথা বলা ঠিক না, তারপরও কথা বলা যায়, কথা বলার অনেক কিছু আছে, আলোচনায় আনা যায়। জি। আলোচনায় অবশ্যই আনা উচিত, কারণ রাজনৈতিক সরকারের সময় এটা কিন্তু সত্য, এত কিছু আলোচনায় আনা যায় না, বরং তখন দোষারোপের রাজনীতিটা চলে। এখন যে সরকারটা আছে তাকে অন্তত এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, নানান কিছু সংস্কার নিয়ে আমরা আলাপ করি। এটা যে ছোট্টর মধ্যে মোটা দাগে কত বড় একটা ঘটনা একদিনের জন্য, এটা ইতিহাসের অংশ হয়ে থাকবে যে বাংলাদেশ কবে কখন একটা ক্লাসরুমে এত ছাত্রের মৃত্যু হয়েছিল। আমাদের জন্য অনেক কষ্টের, সেই দৃষ্টেই কথা বলা বোধহয় উচিত, এবং সমালোচনা অন্তত একটু লাগাম টানা উচিত যার যার জায়গায়। আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। কর্নেল মোহাম্মদ সোহেল রানা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কামাল ভাইয়ের প্রশ্নের সূত্র ধরেই, প্রথমত হচ্ছে যে যেটি বলা হচ্ছে এটি তার প্রথম সলো ট্রিপ ছিল, যেটা কিনা সলো ফ্লাইট ছিল, যেটি কিনা তার ট্রেনিং এর সর্বশেষ পর্যায়ে, এবং এটি আসলে একদম অরিজিনাল এয়ারক্রাফট দিয়ে তাকে প্রশিক্ষণটি দেওয়া হয়, এবং এটি আসলে জনবহুল এলাকাতেই দেওয়া হয়, এরকম একটি কথা আমরা শুনেছি। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে এয়ারবেস কিংবা এয়ারপোর্ট অথবা ল্যান্ডিং যে জায়গাগুলো, সেগুলো কেন ঢাকাতেই? এই প্রশ্নের আসলে আপনার কোনো উত্তর আছে কিনা? এটা আমি সংক্ষেপে যদি বলি, এই কুর্মিটোলা এয়ারপোর্ট যখন হয় তখন কিন্তু উত্তরা ছিল একদম ধান খেতে, 62 সালে সেটি শুরু হয়েছিল। সুতরাং আমরা ওইভাবে বলতে পারছি না। এখন আমাদের আবাসনের ব্যাপ্তি অনেক বেড়েছে, ঢাকা শহর এখন অনেক দূর চলে গিয়েছে। তবে মূল যে কারণগুলো হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এয়ারবেস বিভিন্ন জায়গায় রিলোকেট করতে পারি না। ভাইয়া যেটা খুব চমৎকার বললেন যে আমরা যশোরে আমাদের বড় একটা রানওয়ে আছে, কিন্তু ওখান থেকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি খুবই কাছে। আপনি যদি কক্সবাজারে নতুন একটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, সেখানে এক পাশে মায়ানমার এবং আরেক পাশে সমুদ্র। সো ইচ্ছা করলে আমরা যে কোনো এয়ারবেস আমরা রিলোকেট করতে পারি না। তবে অবশ্যই এটা আলোচনার দাবিদার,
যেই তদন্ত হবে তদন্ত থেকেও যদি নিরপেক্ষ তদন্ত হয় এই জিনিসটাও বের হয়ে আসবে যে আমরা ট্রেনিংয়ের পার্টগুলো কোনো জায়গায় রিলোকেট করতে পারি কিনা। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের সম্পদ কিন্তু সীমিত এবং এটা এমন এক জায়গায় লোকেট করতে হয়, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে এমন একটা জায়গায় প্লেস করতে হয় যেন আপনি খুব দ্রুত আপনি আপনার সমস্ত সম্পদকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, সেটা সেনাবাহিনী হোক, বিমান বাহিনী হোক বা নৌবাহিনী হোক। তো সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এটা চিন্তার দাবিদার, এটা আলোচনার দাবিদার, তবে সব কিছু হবে তদন্ত সাপেক্ষে এবং আমি শিওর যে তদন্তের যে রিপোর্টগুলো আসবে আমাদের সরকার সেগুলো বাস্তবায়ন করবেন। যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে আপনার জায়গা থেকে কোনো কিছু বলার আছে কিনা? এটা অবশ্যই আমি চিন্তা করছিলাম আজকে সারাদিনই যে শিশু বা স্কুলের মধ্যে ক্লাসরুমে বসেছিল যে একটু পরে বাসায় যাবে বা খেলতে যাবে, বা যাদের মা বাবা বাইরে বসে ওয়েট করছিল যে বাচ্চাকে নিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে তাদের সামনে মৃত্যুদূত এসে দাঁড়িয়ে যায় এবং যার জন্য কেউ প্রস্তুত ছিল না। এটা পৃথিবীতে খুব কমই এ ধরনের ঘটনা হয়েছে আমার কাছে যেটা মনে হয়। এবং পাইলটও দুর্দান্ত একজন নিশ্চয়ই পাইলট ছিলেন যিনি স্কোয়াড্রন লিডার এবং সব ধরনের ট্রেনিং উনি করেছেন এবং সব ধরনের মেধা যাচাই করেই তাকে এই এয়ারক্রাফটটা দেওয়া হয়েছিল। বাট এটা দুর্ভাগ্য, আমরা ওয়েট করতে হবে এবং আমি আশা করব যে আল্লাহ পাইলটের যে পরিবার এবং শিশুদের যে পরিবার তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। অনেক ধন্যবাদ কর্নেল মোহাম্মদ সোহেল রানা। মোস্তফা কামাল ভাই, আপনার জন্য 1 মিনিটে যদি আপনি বলতে চান যে যারা নিহত হয়েছেন এবং যারা আহত আছেন তাদের উদ্দেশ্যে আসলে এখন কি করণীয় আমাদের জায়গা থেকে প্রথমত করণীয় সমবেদনা জানানো, আন্তরিকভাবে দোয়া করা, সেটা হচ্ছে একজন ব্যক্তি হিসাবে। আর গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব হচ্ছে যে আজ দিনভর আমরা যেরকম সচেতন থেকেছি, গুজবকে গ্রাহ্য করিনি, রীতিমতো অগ্রাহ্য করেছি বা গুজব যেন রটতে না পারে আমল দেয়নি, এই ভূমিকাটা অব্যাহত রাখা, সেটা হচ্ছে গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের অন্যতম দায়িত্ব। সেই সাথে সরকারে যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু শপথবদ্ধ দায়িত্ব এবং তাদের করার সুযোগ আছে। আমরা শুধু আলোচনা করতে পারি বা প্রস্তাবের মতো রাখতে পারি সর্বোচ্চ, কিন্তু এক্সিকিউট করার দায়িত্ব হচ্ছে সরকারের। এই সরকারের ওই সক্ষমতা আছে। এই সরকার অনেক কিছু নিয়ে কথা বলে, কোনোটা কিন্তু আমরা হাসি মস্করাও করি যে এই বিষয় নিয়েও কথা বলা কি এত জরুরি ছিল। আমার মনে হয় যে এই বিষয়টা গোটা বাংলাদেশের এই ঘটনাটা সারা বিশ্বে আলোড়িত, সমালোচিত, এখানে আমাদের বাহিনী কিন্তু সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় স্পষ্ট করে যাওয়া দরকার, কাজ কতটুকু করতে পারবো এটা পরের সরকার হয়তো করবে, যে সামরিক বিমান, বেসামরিক বিমান বা সরকারি বিমান, বেসরকারি বিমান ল্যান্ডিং অথবা অবকাঠামোগত যে স্থাপনার বিষয়টা, এগুলো পরিষ্কার করা দরকার। হয়তো তারা পারবেন না এই সময়, পরিষ্কার করা উচিত। জনাব কর্নেল মোহাম্মদ সোহেল রানা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরাও প্রত্যাশা করছি ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সেই জন্য যে ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দরকার সরকার অবশ্যই সেগুলো নিবে। আমরা নিহতদের প্রতি সমবেদনা জানাই, আহত যারা হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।